আজকের এই ক্লাসটিতে আমি মূলত আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ইউজ অফ বি ভার্ব, অর্থাৎ বি ভার্বের ডিটেলস ব্যবহার, ডু ভার্বের ডিটেলস ব্যবহার, এবং যদি আমরা সময় পাই আমি হ্যাভ ভার্বটাও দেখাবো। হ্যাভ ভার্বটা আজকে ক্লিয়ার করতে পারবো না, কিন্তু যতটুকু কনসেপ্ট দেওয়া যায় আমি দিব, কারণ একসাথে সবকিছু নিতে গেলে বা ডেভেলপ করতে গেলে আপনি গুলিয়ে ফেলবেন। আমি ততটুকু পড়াবো যতটুকু আপনি নিতে পারেন, সেভাবে আমরা এগোনোর চেষ্টা করব, ডেভেলপ করার চেষ্টা করব। তো দেখেন, এই ভার্বগুলো কেন আমাকে শিখতে হবে? যেহেতু লাস্ট ক্লাসে আমি টেন্স পড়িয়েছি, এই ভার্বগুলো ওই টেন্সের সঙ্গে কানেক্টেড, ওই টেন্সের স্ট্রাকচারের সাথে রিলেটেড। তো আমাকে এটা ভালোভাবে শিখতে হবে। কেন? দেখেন, খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করেন, প্র্যাকটিক্যালি নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয়কে। ইউজ অফ বি ভার্ব এখানে কি বলছে দেখেন। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে এবং বিভিন্ন ভাবে একটি সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। আজ আমরা বি ভার্বের ব্যবহারটা শিখব। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। মনে রাখবেন, বি এর দুইটা মিনিং, বাংলা অর্থ দুইটা, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। এক্সটেনশনে যদি পার্সন থাকে বা নাউন থাকে, বি এর মানে হওয়া। যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর মানে হচ্ছে থাকা। এইখানে কি বলছে দেখেন, বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এটি অনেকগুলো ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ফর্ম, অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, বি ডাবল এন, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। বোঝার চেষ্টা করেন এই জায়গাটাতে, এই যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন, বিং, এই প্রত্যেকটা ভার্বের অ্যাকচুয়াল একটা মিনিং হচ্ছে হওয়া বা থাকা। প্রত্যেকটা ভার্ব যে অ্যাকচুয়াল মিনিং সেটা কি? হওয়া বা থাকা। বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এখন দেখেন, জাস্ট ওয়েট। এখন দেখেন এখানে বলছে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহারটা কিভাবে হয়। বলছে যে বি নিজেই একটা মেইন ভার্ব, যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে, আবার এর প্রেজেন্ট ফর্মগুলো হচ্ছে অ্যামিজা। এখন বলছে দেখেন, আমাদের মনে রাখতে হবে অ্যামিজার প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, কন্টিনিউয়াস টেন্স এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে বসে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। মূলত বিষয়টা কি আমি খুলে বলি, এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, প্রত্যেকে এই জায়গাটাতে একটু মনোযোগ দেন, এই জায়গাটা একটু ভালোভাবে দেখার বা নেওয়ার চেষ্টা করেন। সবার আগে একটা কথা আমি বলি, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাকে কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্ব যেটাকে বলা হয়, হুম, এটা সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হয়। যেমন ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু বা পাস্ট ফর্ম, ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব ফোর বা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব ফাইভ বা থার্ড পারসন। প্রত্যেকটা ভার্বের পাঁচটা ফর্ম আছে, আমি আপনাদেরকে বলছিলাম। আমরা প্রতিদিন 10টা করে ভার্ব শিখবো। ইট, পাস্ট ফর্ম এইট, পাস্ট পার্টিসিপল ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, থার্ড পারসন হচ্ছে ইটস, থার্ড পারসন হচ্ছে ইটস। আমাকে একটা মিনিট একটু টাইম দিন। জাস্ট ওয়েট, একটা মিনিট একটু টাইম।
ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রত্যেকটা ভার্বের পাঁচটি ফর্ম থাকে, রাইট? আমি যদি বলি রাইট, রাইট মানে কি? লেখা। পাস্ট ফর্ম হচ্ছে রোট, পাস্ট পার্টিসিপল রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং, থার্ড পারসন রাইটস। বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি স্পিক, পাস্ট ফর্ম কি? স্পোক, পাস্ট পার্টিসিপল স্পোকেন, প্রেজেন্ট পার্টিসিপল স্পিকিং, থার্ড পারসন স্পিক্স। আবারও বুঝছেন। আমি যদি বলি ড্র, এর পাস্ট ফর্ম কি? ড্রিউ, পাস্ট পার্টিসিপল ড্রন। রাইট আন্ডারস্ট্যান্ড হিয়ার। এগুলো কেন লিখি? আমি কথা বলতে গেলে কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য আমার পরিবর্তনটা কোথায় করতে হয়? ভার্বের ফর্মে, ড্রস। আমি যদি বলি ড্রাইভ, এর পাস্ট ফর্ম কি? ড্রোভ, পাস্ট পার্টিসিপল ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রাইভিং, থার্ড পারসন ড্রাইভস, থার্ড পারসন ড্রাইভস। এইভাবে দেখেন আমাদের যে তিনটা ভার্ব, আমরা ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই ভার্বগুলোকে অক্সিলারি ভার্ব হিসাবে চিনে থাকি বা জেনে থাকি। এই ভার্বগুলোকে কি ভার্ব? অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে চিনে থাকি বা জেনে থাকি। এইগুলোর ফর্ম আছে। এগুলো অক্সিলারি না, এগুলো মেইন ভার্ব হিসাবেও বসতে পারে। কেমন সেটা জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ। ডু, এই ডু এর মানে করা, এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, পাস্ট পার্টিসিপলটা কি? ডান। প্রেজেন্ট পার্টিসিপল যেটা, প্রেজেন্ট পার্টিসিপল যেটা, এটা হচ্ছে ডুইং। থার্ড পারসন যেটা, এটা হচ্ছে ডাজ। বোঝেন কিন্তু? হ্যাভ, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এর পাস্ট পার্টিসিপলও হ্যাড। আমরা অনেকেই মনে করি হ্যাভ ভার্বের ফর্মগুলো হচ্ছে যে হ্যাভ, হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ হ্যাড হ্যাড। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, থার্ড পারসন হচ্ছে হ্যাজ। এবার দেখেন, অন্যান্য ভার্বের মতো আমাদের এই বি নামে একটা ভার্ব আছে যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। এটা একটু ডিফারেন্ট। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, বি ডাবল এন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। এটা থার্ড পারসন ফর্ম ওইভাবে হয় না, বাট ইজ বা ওয়াজ এগুলো আপনি ইউজ করতে পারেন বা বসাতে পারেন। এখন দেখেন, বোঝার চেষ্টা করেন। এই যে ভার্বের ফর্ম এবং আমি যে ভার্বগুলো লিখলাম, এগুলো আমি কেন লিখছি? আগে এটা বোঝেন, কেন লিখছি। মনে করেন আমি একটা সেন্টেন্স লিখবো, আই, একটা ভার্ব লিখবো রাইট। এই দুইটা ওয়ার্ডের অর্থ কি? আই রাইট, আমি লিখি। আমি কি বলছিলাম যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এখন আমি লিখি, কি লিখি? আমি যদি বলি আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, এর একটা কমপ্লিট সেন্টেন্স। এখন আপনি যদি বলেন আই বি, বি এর মানে কি বলছি বলেন তো? হওয়া অথবা থাকা। তাহলে আপনি যদি বলেন আই বি আ ডক্টর, এর বাংলা অর্থ কি? আমি হই একজন ডক্টর। আবার বি এর মানে থাকা, থাকা কখন হবে? যদি এক্সটেনশনে প্লেসকে ইন্ডিকেট করা হয় তাহলে বি এর মানে থাকা, যদি পার্সনকে ইন্ডিকেট করা হয় তাহলে বি এর মানে হওয়া। তাহলে আমি যদি বলি আই বি ইন ঢাকা, এর বাংলা অর্থ হচ্ছে আমি ঢাকায় থাকি, আমি ঢাকাতে আছি, আই বি ইন ঢাকা। আবার আমি যদি বলি আই বি আ ডক্টর, আমি হই একজন ডাক্তার। এখন এটাকে বি না বসিয়ে, বি হচ্ছে বেস ফর্মের ভার্ব, এই বি ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। এটা একটু ডিফারেন্ট, এই জন্য আমরা এখানে অ্যাম বসাই। আই অ্যাম আ ডক্টর। এখন এই যে আই অ্যাম আ ডক্টর বা আই অ্যাম ইন ঢাকা, আমি যে লিখলাম, এটা কি কোনো কন্টিনিউয়াস টেন্স? না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা বি ভার্বের সেন্টেন্স। আমরা অনেকেই এটা ভাবি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ এর মানেই কন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াস না, ইনডিফিনিট। কন্টিনিউয়াস কখন হবে? যখন এরপরে আরেকটা ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়, তখন। আবার দেখেন, আমি যদি পাস্ট টেন্সে করি, আই রাইট এর পাস্ট ফর্ম কি? রোট, আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে এই বি এর পাস্ট ফর্ম কি? ওয়াজ এর। তাহলে আমি যদি বলি আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম, বা আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। এটা কি? এটা হচ্ছে মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আমি যদি ফিউচারে করি, আই, ফিউচার টেন্সের স্ট্রাকচার কি বা ডেফিনেশন কি? শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। তাহলে এখানে আমি কি বলতে পারি? আই, এখানে বিটাই বেস ফর্মের ভার্ব, সো উইল বি, বি এর বাংলা কি? হওয়া বা থাকা। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। অথবা আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। প্লেস হলে তার আগে এক বা ইন প্রেপোজিশন বসে। বি এর মানে থাকা, পার্সন হলে বি এর মানে হওয়া। আবার আমি যদি এখানে বলি
আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। রাইট মানে কি লেখা, এটা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানেও দেখেন আই অ্যাম, এই অ্যামটা কিন্তু বাইরে থেকে আসছে, স্ট্রাকচারের অ্যাম, অক্সিলারি ভার্ব। বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম কি, যেমন রাইটের কন্টিনিউয়াস ফর্ম এই দেখেন রাইটিং। বি এর কন্টিনিউয়াস কি, এই যে বিং না। তাহলে আমরা এখানে বলতে পারি যে আই অ্যাম বিং আর ডক্টর। এর বাংলা অর্থ কি, যে আমি একজন ডাক্তার হচ্ছি। ডাক্তার হওয়াটা একটা প্রোগ্রেসের মধ্যে আছে। অথবা আমি যদি বলি আই এম বিং ইন ঢাকা, এর বাংলা অর্থ হচ্ছে আমি ঢাকায় থাকছি, বলি না আই এম লিভিং ইন ঢাকা। সো আই এম বিং ইন ঢাকা, আমি ঢাকায় আছি, ঢাকায় থাকতেছি। এরকম একটা মিনিং দেয়। যদিও এগুলোকে কন্টিনিউয়াস টেন্সে এইভাবে লেখা যায় না, বাট সবগুলো সেন্টেন্স এইভাবে স্ট্রাকচারাইজড হয়ে থাকে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বুঝিয়ে বলতেছি, আর একটু ওয়েট করেন। এরপর দেখেন, আমি যদি বলি পারফেক্ট টেন্স, আই হ্যাভ রিটেন, এই রাইটের পাস্ট পার্টিসিপল বা ভি3 কি, রিটেন। তাহলে আমি যদি বলি আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি, আমি একটা চিঠি লিখেছি। তাহলে এই বি এর পাস্ট পার্টিসিপল কি, বিন। রাইট থেকে রিটেন, তাহলে বি থেকে কি হয়, বিন। আপনি যদি বলেন আই হ্যাভ বিন আ ডক্টর, এর বাংলা অর্থ কি জানেন, আমি একজন ডাক্তার হয়েছি। আপনি এখানে বিকাম ব্যবহার করতে পারেন, গড ব্যবহার করতে পারেন, বাট এই বিন মানেও হওয়া বা থাকা। আই হ্যাভ বিন ইন ঢাকা, আমি ঢাকায় থেকেছি ফর 2 মান্থ, 2 মাস। সো এইভাবে মানে আমি মূলত কি বোঝাতে চাচ্ছি বলতে পারেন, সব কথার এক কথা কি বলতে পারেন। আমি মূলত এইটাই বোঝাতে চাচ্ছি, আমরা যেটা মনে করি, আমরা যেটা জানি, সেটা কি। মনে করেন এই যে ইট, রাইট, স্পিক, ড্র, ড্রাইভ, ডু, এগুলো কি একটা মেইন ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব। এই ভার্বগুলোর 5টা ফর্ম আছে না। এই ভার্বগুলো সব টেন্সে আপনি ব্যবহার করতে পারেন না। একটা ভার্বকে টেন্সে যদি আমি ব্যবহার করি, কয়টা সেন্টেন্স হয়, 12টা। অর্থাৎ এই যে প্রত্যেকটা ভার্ব, ইট, রাইট, স্পিক, ড্র, ড্রাইভ, প্রত্যেকটা ভার্বের বাংলা অর্থ আছে, প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বই মেইন ভার্ব হিসাবে আমরা বসাতে পারি, এবং সব যে কোনো টেন্সের স্ট্রাকচারে আমরা বসায় অর্থ তৈরি করতে পারি। কিন্তু আমরা অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এই ভার্বগুলোকে আমরা কি বলি, প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবং আমাদের কনসেপ্টটা কি, অ্যাম ইজ আর ওয়াজ আর কন্টিনিউয়াস টেন্সে বসে, ডু ডাজ ডিড ইনডিফিনিট টেন্সে বসে, হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে বসে, এরা অক্সিলারি। বাট না, এই ভার্বগুলোকে অন্যান্য সকল প্রিন্সিপাল বা মেইন ভার্বের মতোই তাদের নিজস্ব অর্থ অনুসারে যে কোনো টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করা যায়। এই বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বেরও অন্যান্য সকল প্রিন্সিপাল বা মেইন ভার্বের মতোই 5টি ফর্ম আছে, বাংলা অর্থ আছে। অন্য ভার্বগুলোকে যেমন যে কোনো টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করা যায়, এই ভার্বগুলোকেও যে কোনো টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করা যায় অ্যাজ আ মেইন ভার্ব, এবং তখন অর্থ দেয়। এগুলো হেল্পিং বা অক্সিলারি ভার্ব কখন হবে, যখন অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠন করে, তখন এদের কোনো অর্থ নেই। এই যে বি মানে যে হওয়া বা থাকা, হ্যাভ হ্যাজ মানে যে আছে, এই ধরনের কোনো অর্থও দেয় না যখন অক্সিলারি হিসাবে বসে। কিন্তু কি বলছি, মেইন ভার্ব হিসাবে এরা অন্যান্য ভার্বের মতোই বসতে পারে, ব্যবহার হতে পারে। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন, বিন্দু মাত্র কোনো কনসেপ্ট বা ধারণা পেয়েছেন আমি যে কথাটা বললাম, যেটা দেখালাম? Yes, হ্যাঁ, sir. আমি আরো ক্লিয়ার Yes, করতেছি, একটু ওয়েট করেন। আমি sir. আরো সামনের দিকে যাচ্ছি, আরো ক্লিয়ার করছি, একটু বোঝার চেষ্টা আচ্ছা করেন। ভাই, স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার, অবশ্যই। আচ্ছা, দেখেন, আরেকটু সামনের দিকে আসি, বোঝার চেষ্টা করেন। তাহলে আমি কি বললাম, এই ভার্বগুলোকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি যদি একটু এই জায়গাটাতে আসি, দেখ, এই যে জায়গা, এখানে কয়েকটা সেন্টেন্স আছে। আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার। হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ এ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ, করিম ইজ আ সায়েন্টিস্ট, রূপা ইজ আ বিউটিফুল গার্ল। এই যে সেন্টেন্স গুলো দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। কেন, এই অ্যাম ইজ আর এখানে মেইন ভার্ব। এই ডক্টর, টিচার, ফার্মার, এগুলোকে কি বলা হয় জানেন, কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট, পরিপূরক। এটা অবজেক্ট না, অ্যাডভার্বও না। কমপ্লিমেন্ট, সাবজেক্টে এবং এক্সটেনশনে যদি একই ব্যক্তি বা বস্তু হয়, যে লোকটা আই সেই ডক্টর, যে ডক্টর সেই আই, যে হি সেই টিচার, যে টিচার সেই হি, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়। অর্থাৎ এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কখন হয়, কন্টিনিউয়াস হচ্ছে এই অ্যামিজার অজারের পর আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি থাকে। যখন এইরকম হয়, তখন কিন্তু এই অ্যামিজারের কোনো অর্থ হয় না, দ্যার ইজ নো মিনিং। জাস্ট এরা স্ট্রাকচার মেনটেন করার জন্য এবং বাক্যকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য বসে।
এই যে বলছে যে এই বি ভার্ব গুলো যখন কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, হি ইজ প্লেইং ফুটবল, বাংলা কি সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। শি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। আপনি যখন একটা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন এই অ্যাম ইজ আর ওয়াজ এর সাথে নট বসাতে হয়। ইউ আর রাইটিং আর ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। এখানে কিন্তু ওই ইট মানে খাওয়া, ওই ভার্বটাই অর্থ দেয়। এরা জাস্ট স্ট্রাকচার মেনটেন করে এই অ্যাম ইজ আর ওয়াজ এর, এদের কোনো অর্থ এখানে নেই। বাট যখন মেইন ভার্ব হিসাবে বসে, তখন এদের অর্থ হচ্ছে হওয়া বা থাকা। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাইতেছো? আরএন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আরএন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? হ্যাঁ। এরপর দেখেন, আমাদের কোশ্চেন দুই ভাবে হয়, গত ক্লাসে বলছিলাম, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন। যেমন আর দে প্লেইং ফুটবল, ইউ ক্যান সে ইয়েস অর নো। এর আগে যদি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেন, ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। ওয়াই আর দে প্লেইং ফুটবল, অর্থাৎ ডাবল ইউএস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না। এবার আমি গত ক্লাসে বলছিলাম একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা শিখতে হবে, এবং এটা আমাকে ঠুটস্থ রাখতে হবে আমি পারবো কিনা। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেগেটিভ কি? হি ইজন্ট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। সে কি একটি গাড়ি চালাচ্ছে? ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। ইজন্ট হি ড্রাইভিং আ কার। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন একটি গাড়ি চালাচ্ছে। ওয়াই আর ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে একটি গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন একটি গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন একটি গাড়ি চালাচ্ছে না। ওয়াই আর ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে না। পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার হয়। যেমন এই যে বাক্যগুলো, মানে আমরা ওয়াজ ওয়্যার দেখলেই মনে করি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, বাট না। আমাকে বুঝতে হবে ওয়াজ ওয়্যার এখানে মেইন ভার্ব হিসেবে বসছে না অক্সিলারি। হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, they were players. Rohim was a doctor. You were happy. You were a smart girl. They were brilliant student. They were wrong. এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে ওয়াজ বা ওয়ার এখানে মেইন ভার্ব। অর্থাৎ এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, নট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কখন? যখন এরপরে আরেকটা ভার্ব তার সাথে আইএনজি থাকে। ফিউচার টেন্সে কি হয় দেখেন, ফিউচার টেন্স আমার উইলের পরে যদি বি থাকে, আমরা শ্যাল বি বা উইল বি থাকলেই মনে করি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কখন? যখন তারপরে আরেকটা ভার্ব থাকে তার সাথে আইএনজি থাকে। বাট বিটাই যদি মেইন ভার্ব হিসেবে বসে, যেমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব, এটা কি ফিউচার কন্টিনিউয়াস? না, ফিউচার ইনডিফিনিট। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, ইউ উইল বি টিচার ওর প্লেয়ার। নেগেটিভটা খুবই সহজ, উইল নট, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়। আই ওন্ট বি আ ডক্টর, আমি ডাক্তার হব না। হি ওন্ট বি আ টিচার, সে শিক্ষক হবে না। দে ওন্ট বি আ ফুটবলার, তারা ফুটবলার হবে না। যদি ইন্টারোগেটিভ করি, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে। উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে। এইভাবে এটা হয়ে থাকে, এটা আপনারা পারবেন, আমি এটার ফাংশন আরো দেখাবো। আর ফিউচার কন্টিনিউয়াস কোনগুলো? এই শ্যাল বি বা উইল বি এর পরে আরেকটা ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়। এর ডেফিনেশনটা কি, এটা গত ক্লাসে বলছিলাম, যে ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকা যেতে থাকবে। আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। ওন্ট বি মানে উইল নট বি। যখন ইন্টারোগেটিভ হবে, অনেকে উইল বিটা একসাথে আগে নিয়ে ফেলে, বাট মনে রাখবেন বিটা কিন্তু সাবজেক্টের পরে থাকবে এই ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে। উইল আই বি ইটিং রাইস, বাংলা কি, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে। উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে। ওন্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না। নেগেটিভ ইন্টারোগেটিভ। ওন্ট হি বি ড্রাইভিং আ কার,
সে কি গাড়ি চালাতে থাকবে না? ওন্ট দে বি প্লেইং ফুটবল? তারা কি ফুটবল খেলতে থাকবে না? অর্থাৎ সব কথার এক কথা কি জানেন আমি মূলত কি বললাম? যে আমরা এই যে অ্যাম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি, আমরা মনে করি এগুলো কন্টিনিউয়াস টেন্সেই বসে, বাট বিষয়টা এরকম না। এগুলো ইনডিফিনিট টেন্সেও বসতে পারে। ইনডিফিনিট টেন্সে বসলে এই ভার্বগুলোর নিজস্ব অর্থ আছে, এরা মেইন ভার্ব হিসেবে বসে। কন্টিনিউয়াস টেন্সে বসলে এরা কোনো অর্থ দেয় না, এরা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্সকে অর্গানাইজড করে, এবং নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্যই মূলত অ্যাম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি এর ব্যবহারটা হয়। এই হচ্ছে বিষয়। আমি এখানে আবারও আসবো, আমি একটু ডু ভার্বের কাছে যাব, অর্থাৎ একটার সাথে আরেকটা আমাদের একটু কম্পেয়ার করে পড়তে হবে, কম্পেয়ার করে এগোতে হবে। আমি যদি এবার একটু ডু ভার্ব নিয়ে কথা বলি, বোঝার চেষ্টা করেন, একটু এখানে বুঝতে হবে, হ্যাঁ, একটার সাথে একটা কম্পেয়ার না করলে বিষয়টা শেখা যায় না। দেখেন, এই ডু ভার্বটি আমাদের কাছে খুবই পরিচিত। আমরা জানি যে ডু মানে করা। বলেন তো ডু এর বাংলা অর্থটা কি? অ্যাজ ইউজুয়াল আমরা কি জানি? ডু মানে করা। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, ডু ইউ লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা কি? তুমি কি ইংরেজি শেখো? তাহলে এইখানে ডু মানে, ডু এর মানে তো কর, একটা করা, করা অর্থটা কি এখানে দিচ্ছে? না। লার্ন মানে শেখা, এই ভার্বটা অর্থ দিচ্ছে। তাহলে ডুটা এখানে জাস্ট প্রশ্ন বা কোশ্চেন তৈরি করার জন্য বসছে। কথাটা বোঝেন? অর্থ নেই কিন্তু। এর মানে কি জানেন? ডু যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে এটা অর্থ দিবে, করা। আর যদি অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে তাহলে দ্যার ইজ নো মিনিং, জাস্ট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে। যেমন ডু এর তিনটা ফর্ম আছে, ডু, ডিড, ডান। আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। এখানে ডুটা মেইন ভার্ব হিসেবে বসছে, এবং ডু এর মানে করা। কিন্তু দেখেন ডু ভার্বের মেইন ব্যবহারটা কোথায়? আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আছে, গত ক্লাসে বলছিলাম। 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই মেইন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে। কেন বলছি এই কথাটা? যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য আমার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনতে হয়। কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই জায়গাটাতে একটি বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডু, ডাজ, ডিড এর ব্যবহার করতে হয়। অর্থাৎ ডু ভার্বের মেইন ব্যবহারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা। যেমন যেগুলোতে থাকে, কেমন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এখানে অ্যাম অক্সিলারি ভার্ব, ইটিংটা মেইন ভার্ব। এগুলো কিন্তু সহজে আমরা নেগেটিভ করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি। আই এম নট ইটিং রাইস, হি ইজ প্লেইং ফুটবল, ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, দে আর নট ওয়াচিং টিভি। ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। হ্যাঁ, আই হ্যাভ ইটেন মাই ডিনার, I have not eaten my dinner. He's finished his homework. He has not finished his homework. As usual, যে কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, আপনি নট বসালে নেগেটিভ হয়ে যাচ্ছে। আপনি যদি ইন্টারোগেটিভ করতে চান, আই এম ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস? হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। ইজ হি প্লেইং ফুটবল? সে কি ফুটবল খেলছে? দে আর ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি? ইউ আর ড্রাইভিং আ কার, আর ইউ ড্রাইভিং আ কার? অ্যাজ ইউজুয়াল করতে পারছেন। বাট এই বাক্যগুলো আপনি কিভাবে করবেন? আই প্লে ফুটবল, আপনি কি প্লে নট বলবেন? হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, দে গো টু দ্য স্কুল, হি রাইটস আ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার, আই স্পোক ইন ইংলিশ। এগুলো হচ্ছে পাস্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরেই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম। এখানে যেহেতু মেইন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু, ডাজ, ডিড এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু বসে বা ডাজ, পাস্ট টেন্সে ডিড। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ডু, সেকেন্ড থার্ড পার্সন হলে বা মানে মানে ফার্স্ট বা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন প্লুরাল হলে মূলত ডু বসে। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডু নট প্লে ফুটবল, আমি খেলি না। দে ড্র পিকচার, তারা ছবি আঁকে। দে ডু নট ড্র পিকচার, তারা ছবি আঁকে না। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ইউ ডোন্ট ইট রাইস, তুমি ভাত খাও না। যদি সাবজেক্ট থার্ড পার্সন হয়, আমার নিয়ম হচ্ছে এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে, অন্য কোথাও না। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইএস হয়। যেমন হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। যখন আপনি নেগেটিভ করবেন ওই এস বাই ইএসটা ডু এর সাথে আসে। অর্থাৎ হি ডাজেন্ট মানে ডাজ নট, দেন প্লেইং, অর্থাৎ প্লেইসের সাথে যে এস ওইটা থাকে না। হি ডাজেন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। সে সিংস আ সং, সে একটা গান গায়। সে ডাজেন্ট সিং আ সং, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম একটা ছবি আঁকে। রহিম ডাজেন্ট ড্র পিকচার, রহিম ছবি আঁকে না। ইট হ্যাজ আ রেড কালার, এটার একটা লাল রং আছে। ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, এইটা কিভাবে হয় কেউ বলতে পারেন? ইট হ্যাজ আ রেড কালার, নেগেটিভ হচ্ছে ইট ডাজেন্ট হ্যাভ। কেন হলো এরকম?
আমি এটা আপনাদেরকে দেখাবো, এটা খুবই দরকার শেখা। করিম ড্রাইভস আ কার, করিম একটা গাড়ি চালায়, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। হ্যাঁ, এইভাবে এটা হয়। আর পাস্ট টেন্সে কি হয়, ডিডের ব্যবহার হয়। দেখেন, সাবজেক্ট প্লাস ভি টু, মানে পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসে। যখন আপনি নেগেটিভ করবেন, ডিডের ব্যবহার হয়। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে, ইন্ট্রোগেটিভে ডিডটা শুরুতে থাকে। আমার লেখা যে বই স্পিক ইংলিশ উইথ সোনামু, এই বইটাতে আপনাদের এই যে ডু ভার্ব বি ভার্ব, দেখেন চ্যাপ্টার চ্যাপ্টার 12, 13 এবং 14, এই তিনটা চ্যাপ্টারে ইন ডিটেলসে দেওয়া আছে। আমি যা যা দেখাচ্ছি, যা যা পড়াচ্ছি, এই বইটা থেকে যারা বই নিয়েছেন, বই অর্ডার করেছেন, ধারাবাহিকভাবে এটা পড়বেন। ঠিক আছে? ডু ভার্ব বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার বইটাতেই আছে। তো দেখেন, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। নেগেটিভ কি, আই ডিডেন্ট প্লে ফুটবল। বাংলা কি, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র আ পিকচার, সে কি ছবি এঁকেছিল? অর্থাৎ দেখেন, দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, বাংলা বোঝেন কিন্তু। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায়নি। সেইভাবে ফাংশনগুলো ক্লিয়ার করতে হবে। এখন যে জায়গাটাতে আসবো, এটা একটু বোঝেন। মনে করেন আমাদের এই ভার্বগুলো ছিল তো। এখন আমি একটা বাক্য লিখব। আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। আর শি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। এই যে তিনটা বাক্য আমি লিখলাম, এই তিনটা বাক্য, আগে আমাকে এটা বলেন, এই যে আই হ্যাভ আ কার, এটা কোন টেন্সে লেখা আছে, কে বলতে পারেন? এটা কোন টেন্স? বলেন। Present perfect. Present indicative perfect. এই যে শি হ্যাড এ কার, এটা কোন টেন্স? Present perfect. Present indicative perfect. Past indefinite. Past indefinite. Perfect. দেখেন, Not problem. তাহলে তাহলে আমি এতক্ষণ ধরে পড়ায় কি করলাম, আমি এতক্ষণ কি বললাম আর কি বোঝালাম, যদি সারাদিন শেষে আপনি বলেন এটা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট, তাহলে আমার পড়ানোর কি হলো? কেউ কি বুঝতে পারেন কিছু? So, এটা না, এটা কি প্রেজেন্ট ইন্ডিফিনিট? Yes, sir. Indefinite. এটা পারফেক্ট কেন হবে ভাই? আমি কি বললাম এতক্ষণ ধরে? যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোকে আমরা বলি অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। এটা আমি প্রথমে বলছি আপনাদের। এরপর আমি কি বলছি? যে আই অ্যাম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার, এগুলো দেখলেই মনে করি কন্টিনিউস। বাট না, ওটা ইনডিফিনিট, কারণ ওখানে ওটা অ্যাম ইজ আর মেইন ভার্ব হিসেবে বসছে। তো আমি সেইটাই বলছি যে অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতো ইট, রাইট, স্পিক, ড্র, ড্রাইভ, এই বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই যে তিনটা ভার্ব, এরা তাদের নিজস্ব অর্থ অনুযায়ী, এদেরও পাঁচটা ফর্ম হয়, এদেরও বাংলা অর্থ আছে। এরা যে কোনো টেন্সের স্ট্রাকচারে বসতে পারে। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই প্রেজেন্ট পারফেক্ট এরকম না। আমার একটা সাবজেক্ট নিলাম আই, ভার্ব নিলাম হ্যাভ, তাহলে হ্যাভটা কি? হ্যাভটা তো আমার প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব, এই যে ভি 1, ভি 1। মনে করেন আমি এখানে কি গো ভার্ব লিখছি, আমি আরেকটা ভার্ব লিখি। মনে করেন গো, গো মানে কি? যাওয়া। এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল কি? গন। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল কি? গোয়িং। থার্ড পার্সন কি? গোস। বোঝেন কিন্তু। আমি যদি বলি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই,
এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আছে তো আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, পারফেক্ট কেন হবে? এটা সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পারফেক্ট কাকে বলে? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে আরেকটা ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল, তাকে পারফেক্ট টেন্স বলে। তাহলে আই হ্যাভ আ কার, এই বাক্যটা আমি যদি নেগেটিভ করি, আমরা অনেকে এরকম বসাই, আই হ্যাভ নট এ কার, আমার গাড়ি নেই। আমরা এটাকে এরকম বসাই, হি হ্যাজ আ কার, হি হ্যাজ নট এ কার। আমরা এটাকে এরকম বসাই, শি হ্যাড আ কার, এটার নেগেটিভ আমরা এরকম বলি, শি হ্যাড নট আ কার। ম্যাক্সিমাম স্টুডেন্ট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা করে, বাট এটা করা যাবে না। আই গো টু স্কুল, এইটার নেগেটিভকে আমি এরকম বলি, আই গো নট টু স্কুল। আমরা কি এখানে গো নট বলি? বলি না, কেন? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম কি? ডু বা ডাজ এর ব্যবহার করা। তাহলে এটার নেগেটিভ কি হয়? আই ডু নট গো, আই ডু নট গো টু স্কুল। এরকম তো বসাই, মেইন ভার্বের সাথে তো নট বসানো যায় না, গো নট বলি আমরা না, মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। আই ডু নট গো টু স্কুল। তাহলে আপনি আপনি কেন হ্যাভ নট বলবেন যদি গো নট না বলতে পারেন? হ্যাভটাও মেইন ভার্ব, গোটাও মেইন ভার্ব, হ্যাভটাও প্রেজেন্ট ফর্ম, গোটাও প্রেজেন্ট ফর্ম। হ্যাভও আই এর পরে বসছে, গো আই এর পরে বসছে, তাহলে কেন হ্যাভ নট বলবেন? তাহলে এটা নেগেটিভ কি হবে? আমার গাড়ি আছে, আই হ্যাভ আ কার, আমার গাড়ি নেই, আই ডু নট। অর্থাৎ আই ডোন্ট হ্যাভ আ কার, এটা বলতে হবে। মনে রাখবেন, ওই হ্যাভ নট বলে এটা সম্পূর্ণ ভুল সেন্টেন্স। আই ডোন্ট হ্যাভ আ কার কি হবে? আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ কার। তাহলে আমার সাবজেক্ট যদি হি হয়, তাহলে আমার ভার্ব কি গো হয় না গোজ হয়? এই যে গোটা বেস ফর্ম, হিটা কি থার্ড পারসন ফর্ম, V5। হ্যাভ এর থার্ড পারসন কি দেখেন তো? হ্যাজ। অর্থাৎ আমি কেন পাঁচটা ফর্ম লিখি? প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে বিভিন্ন গ্রামার বইগুলোতে, বাকি দুইটা ফর্ম অর্থাৎ এই যে V4 এবং V5 এটা টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়। কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এরকম ইটস, রাইস, স্পিক, ড্রস এগুলো বসে। কিন্তু এটা কি সব জায়গায় ঠিক? যে মনে করেন আই হ্যাভ আ কার, কথাটা বোঝেন, আমার একটা গাড়ি আছে, কইছিলাম এই যে। এখন আমি যদি বলি তার একটা গাড়ি আছে, তাহলে হি যদি আমি বসাই, তাহলে আমার হি হ্যাভস আ কার এরকম লিখতে হবে, হি হ্যাভস আ কার। যেমন গো, আমি বসাইছি গোস, তাহলে হি বসাইছি, আমার হি হ্যাভস বসাতে হবে। কিন্তু এই হ্যাভস বলে কোনো ওয়ার্ড নেই, এটা কোনো ভার্বের ফর্ম না। তার মানে কিন্তু এই জায়গায় ওই রুলসটা আমার খাটলো না, মিললো না যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে, তাহলে তো আমি এখানে হ্যাভস বসাতাম। হ্যাভ এর থার্ড পারসন ফর্ম বা V5 হচ্ছে হ্যাজ, নট হ্যাভস, হ্যাজ। এই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাকে হ্যাজ বসাতে হয়। তাহলে দেখেন, গো এর ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে গোজ বসাতে হয়, হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। এইটা যদি আমি নেগেটিভ করি, আমার নেগেটিভ কি হয়? হি, দেখেন গোজটা কি? গো ভার্বের থার্ড পারসন, এই ডু ভার্বের থার্ড পারসন কি? ডাস। অর্থাৎ গোসটা যেখানে, ডাসটাও সেখানে। তাহলে পরপর দুটো থার্ড পারসনের ভার্ব বসতে পারে না। আমার অ্যাফার্মেটিভে গোস ছিল, যখন আমি নেগেটিভ করছি ডাস বসাচ্ছি, তাহলে হি ডাজেন্ট। যখন আমি এই ডাস বসাচ্ছি, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে, অর্থাৎ এই গোস থেকে গো হয়ে যাবে। হি ডাজেন্ট গো টু স্কুল, গো টু স্কুল অর্থাৎ সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ কার। তাহলে তার একটা গাড়ি আছে, এখানে আই এর সাথে হ্যাভ হবে, তাহলে হি হলে হ্যাজ হবে, নট হ্যাভস। তাহলে হি হ্যাজ আ কার, দেখেন, তার একটা গাড়ি আছে, এই যে বাক্যটা, হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যের নেগেটিভ হি হ্যাজ নট এ কার হবে না। আমি যদি বলি এই যে হি গোজ টু স্কুল, আমি কি গোজ নট টু স্কুল বলছি? আমি কি এখানে গোজ নট টু স্কুল বলছি? আমি কি বলছি? ডাজ নট গো। তাহলে এই হ্যাজটা কি থার্ড পারসন ফর্ম, তাহলে এইটার নেগেটিভে আমার হবে হি ডাজেন্ট। অর্থাৎ এই ডাজ যখন আমি বসাচ্ছি, মেইন ভার্বটা হ্যাভ হয়ে যাবে, হি ডাজেন্ট হ্যাভ আ কার। অর্থাৎ ইট হ্যাজ আ রেড কালার, এটা লাল রং আছে, এটা লাল রং নেই, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। তাহলে ডাজেন্ট হ্যাভ কেন হলো আশা করি এবার বুঝতে পারছেন। হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, নেগেটিভ হচ্ছে হি ডাজেন্ট হ্যাভ আ কার। কেন? কারণ হচ্ছে এই হ্যাজটা থার্ড পারসন ফর্ম,
আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি এর পরে হ্যাজ বসাচ্ছি। যখন আমি নেগেটিভ করছি, আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ম হচ্ছে ডু ডাজ এর ব্যবহার করা। তাহলে সাবজেক্ট যেহেতু হি, আমি ডাজ বসাবো। তাহলে ডাজ যখন বসাচ্ছি, ডাজও থার্ড পারসন, হ্যাজও থার্ড পারসন। তাহলে ডাজ যখন বসাচ্ছি, এই গোসটা গো হয়ে গেছিল, তাহলে হ্যাজটা হ্যাভ হয়ে যাবে, আমার বেস ফর্মে চলে আসবে। এই জন্য হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার। হি গোস টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল। হি রাইটস আ লেটার, হি ডাজেন্ট রাইট আ লেটার। এই ফাংশনটা বোঝেন। এরপর হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। আমরা বলি শি হ্যাড নট এ কার, তার গাড়ি ছিল না, এটা ভুল। আপনার এখানে কি করতে হবে? শি, এই দেখেন, আমি যদি বলি শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এটার নেগেটিভ কি হয়? শি ডিডেন্ট। আমরা ডিডের ব্যবহার করি, ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। গো টু স্কুল, সে স্কুলে যায়নি। অর্থাৎ এই জায়গাটা বোঝেন, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, আর ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। অ্যাফার্মেটিভে আমি ওয়েন্ট বসাচ্ছি, যখন নেগেটিভ করছি আমার ডিড দিয়ে করতে হচ্ছে। অর্থাৎ পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসবে না। ডিড দিয়ে যখন আমি নেগেটিভ করছি, তখন মেইন ভার্বটা গো হয়ে যাচ্ছে, প্রেজেন্ট ফর্মে চলে আসতেছে। ইন দা সেম ওয়ে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমি যখন বলছি যে হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল, এটা পাস্ট পারফেক্ট না, পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে এই ভি টু বসতেছে। হি হ্যাড আ কার। আমি যখন নেগেটিভ করছি, আমার ডিডের ব্যবহার করতে হচ্ছে, হি ডিডেন্ট। আর ডিড ব্যবহার করলে আর পাস্ট ফর্মের ভার্ব বসবে না, ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে হ্যাড এর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ। হি ডিডেন্ট হ্যাভ আ কার। বাংলা কি? তার একটা গাড়ি ছিল, তার একটা গাড়ি ছিল না। আমরা হ্যাড নট বলবো না, ডিডেন্ট হ্যাভ বলবো, তার গাড়ি ছিল না। পারফেক্ট টেন্স কখন হয়? যখন এরকম থাকে, ফর এক্সাম্পল, হি হ্যাজ প্লেইড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে। এখানে হ্যাজটা অক্সিলারি, প্লেটটা মেইন ভার্ব। আমি যদি বলি আই হ্যাভ প্লেইড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, এখানে হ্যাভটা অক্সিলারি, প্লেটটা মেইন ভার্ব। এখানে আপনি হ্যাভ নট হ্যাজ নট বসাতে পারেন, কারণ এখানে তো হ্যাভ অক্সিলারি, এখানে একটা মেইন ভার্ব আছে, প্লেইড। এটা আপনি বলতে পারেন আই হ্যাভ নট প্লেইড ক্রিকেট। হ্যাঁ, আমি ক্রিকেট খেলিনি, আই হ্যাভ নট প্লেইড ক্রিকেট। এইটা প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এর পর আরেকটা ভার্ব তার সাথে, মানে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। তখন আপনি হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট বলতে পারেন, যখন ওই হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। বাট যখন মেইন ভার্ব হিসেবে বসবে, তখন সেটা বলবেন না, তখন নিয়ম অনুযায়ী করবেন। কেউ কি আমার এই ফাংশনটা, এই বিষয়টা বুঝতে পেরেছেন? আমি কি এই জায়গাটা বোঝাতে পারলাম আপনাদের? জি ভাইয়া, এর থেকে ডিটেলসে আর বোঝানো যায় না। আপনি যদি এখন বলেন আরেকবার বোঝান, আই এম সরি, আপনি যদি এই বোঝানোর পরে বুঝতে না পারেন, নিতে না পারেন, আপনি এটা শিখতে পারবেন না। পারলে রেকর্ড ক্লাসটা আরেকবার দেখবেন, পিডিএফটা আরেকবার সলভ করবেন। এই বিষয়টা কি জানেন? এটা খুবই বেসিক একটা থিংস, মানে গ্রামারের খুবই রুট লেভেলের একটা থিংস। বাট বিশ্বাস করেন, অনেক ভালো এডুকেটেড পার্সনও এই জায়গাটা সম্পর্কে কনসেপ্ট রাখে না। তারা সারা জীবন জেনে আসে এটা অক্সিলারি ভার্ব। বাট আমি আজকে কি বললাম আপনাদের, এরা অক্সিলারি না। অন্যান্য মেইন ভার্বের মতো এরা সবই মেইন ভার্ব। অক্সিলারি তখন হবে যখন সেটা হেল্প করবে কাকে? অন্য একটা মেইন ভার্বকে। অন্য একটা মেইন ভার্বের পূর্বে যখন বসবে, তখন সেটাকে আমি অক্সিলারি বলতে পারবো, হেল্পিং করতে পারবো। তার আগে এই প্রত্যেকটা ভার্বের একটা নাম আছে, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, তাদের ফর্ম আছে, তারা সব টেন্সে বসতে পারে নিজস্ব অর্থ অনুসারে। এইটা হচ্ছে মেইন বিষয়। এই ফাংশনগুলো জানা থাকলে কি হয় জানেন? স্পিকিং করতে গেলে রিটেন ইংলিশে একটা ভালো কনফিডেন্ট পাওয়া যায়। আর এগুলো সম্পর্কে কনসেপ্ট না থাকলে, ল্যাঙ্গুয়েজ যতই শেখেন, যতভাবে শেখেন, যত প্রেজেন্টেশন দেন, আপনি অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না। কেন? কারণ এগুলো তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি, একটা বেইস, একটা ফাউন্ডেশন। এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, আপনি যে কোনো সেন্টেন্স লিখতে যান বা বলতে যান, আপনি এদেরকে দেখবেন, এদের ব্যবহার আপনার করতেই হবে। তাহলে এদের ব্যবহার, এদের অরিজিনটা যদি ক্লিয়ার করা থাকে, ক্লিয়ার ভাবে আপনি জানেন, তাহলে কতটা কনফিডেন্টের সাথে ইংলিশে বলা যায় কথা, আপনি ইমাজিন করতে পারবেন না। এই জন্য আপনাদের বারবার বলি, আপনাদেরকে আমি কথা বলতে দিব, আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে দিব, আপনাদেরকে দিয়েই কনভারসেশন প্র্যাকটিস করাবো। বাট তার আগে আমার যে পড়ানোর জায়গাটুকু, আমাকে যেটা শেখাতে হবে, সেই টাইমটা আমাকে আপনারা দেন। তা না হলে আপনারা পারবেন না। এই জায়গাগুলোতে নলেজ বা কনসেপ্ট না থাকলে প্রফেশনালি স্পিকিং করা যায় না। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এই রেকর্ড ক্লাস এবং পিডিএফ ফাইল আমি একটু পরেই দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে এইটা প্র্যাকটিস করবেন। কি? ওকে। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বটাও দেখে ফেলবেন। আমি হ্যাভ ভার্বের উপর ডিটেলস আগামীকাল আবার ক্লাস নিব।
কথা ক্লিয়ার? বোঝাতে পারছি? ওকে, সো দ্যাটস অল ফর টুডে। এখন যদি আপনাদের কোশ্চেন থাকে আপনারা প্লিজ রেইজ হ্যান্ড প্রেস করেন, এই ক্লাস রিলেটেড কোশ্চেন করবেন। আদার্স কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর আপনাদের যে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়েছিলাম, প্রত্যেকে জয়েন হয়ে যাবেন। আমি ওই টাইমে অ্যাপ্রুভ করলে কি হয়, বারবার করতে হয়, একসাথে সবাইকে অ্যাপ্রুভ করে যাতে আমি নিতে পারি, এই জন্য যারা এখনো জয়েন দেননি, আমি আবার লিঙ্কটা আজকে আবার ফরওয়ার্ড করে দিব। ফেসবুকের প্রাইভেট একটা গ্রুপ, ওইটাতে জাস্ট একটু জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবেন, আমি অ্যাপ্রুভ করে নিলে আপনারা ওইখানে প্রতিদিন আমার যে কাজগুলো দিব সেটা সাবমিট করতে পারবেন। সেটা টাইম এখনো হয়নি, আমাকে আর দুইটা টপিক একটু পড়াতে দেন। এই যে আজকে দুবার পড়ালাম, এরপরে মডাল সেমি মডাল ডিটেলসে দেখাবো, প্যাসিভ ভয়েস ডিটেলসে দেখাবো, পজিটিভ ভার্বটা ডিটেলসে দেখাবো, কন্ডিশনাল সেন্টেন্সটা ডিটেলসে দেখাবো। তারপরে আমরা স্পিকিং এর ভিতরে ডিরেক্টলি মুভ করব। তখন আপনাদের অনেক হোমওয়ার্ক করতে হবে, অনেক সেন্টেন্স ট্রান্সলেশন, সেন্টেন্স প্র্যাকটিস, স্পিকিং প্র্যাকটিস করতে হবে, সেটা আমি দেখাবো। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এখন যদি কোশ্চেন